আসসালামু আলাইকুম। ভারতে ৩ সপ্তাহ ধরে আটকা পড়েছে ব্রিটেনের একটি F-35 ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার। ইউক্রেনে আবারও ব্যাপক বিমান হামলা, রাশিয়ার ১ ঘণ্টারও বেশি ব্যর্থ ফোন আলাপ পুতিনের। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। গাজায় ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তীব্র উত্তেজনা নেতানিয়াহু ও সেনা প্রধানের মধ্যে। ইসরায়েলগামী ইরানের শত শত মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে সৌদি আরব। বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা নির্মাণের খবরে যারপরনাই উদ্বিগ্ন ভারত। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতে আটকা পড়েছে ব্রিটেনের একটি F-35 ফাইটার জেট। ভারতের কেরালা রাজ্যের থিরুভানান্তমপুরে বিমানবন্দরে ৩ সপ্তাহ ধরে এই ধরনের একটি যুদ্ধ বিমান পড়ে থাকায় তোলপাড় চলছে ব্রিটেনে। আলোচনা হয়েছে ব্রিটিশ সংসদে পর্যন্ত। শুক্রবার বিবিসির প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ১৪ জুন থিরুভানান্তমপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটেনের একটি F-35 ফাইটার জেট। বিমানটি ব্রিটেনের ফ্ল্যাগশিপ বিমানবাহী রণতরী HMS প্রিন্স অফ ওয়েলস থেকে অপারেশন পরিচালনা করছিল ভারত মহাসাগরে। এ সময় খারাপ আবহাওয়ার কারণে $১১০ মিলিয়ন যুদ্ধ বিমানটি কেরালার থিরুভানান্তমপুর বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবাহী রণতরী থেকে একটি প্রকৌশলী টিম পাঠায় বিমানবন্দরে, কিন্তু তারা বিমানটিকে মেরামত করে উড্ডয়নে ব্যর্থ হয়েছে। বিমানটিকে উড্ডয়নের জন্য ব্রিটেন ইঞ্জিনিয়াররা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছেন। যদি তাকে আকাশে ওড়ানো সম্ভব না হয়, তাহলে C-17 গ্লোবমাস্টার নামক সামরিক পরিবহনে করে ব্রিটেনে ফিরিয়ে নেওয়া হতে পারে। ৩ সপ্তাহ ধরে F-35 এর মতো একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট অন্য দেশের বিমানবন্দরে পড়ে থাকার ঘটনা নিয়ে সোমবার একজন এমপি প্রশ্ন উত্থাপন করেন ব্রিটেনের সংসদ হাউস অব কমন্সে। পরে এই নিয়ে সংসদে আলোচনা চলে বিমানটির সর্বশেষ অবস্থান বিষয়। F-35 যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনে তৈরি একটি আলোচিত ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার। এই বিমানটি হেলিকপ্টারের মতো সম্পূর্ণ ভার্টিক্যাল উপায়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। অতি ব্যয়বহুল এই বিমান যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশের কাছেই রয়েছে। কিন্তু একের পর এক কারিগরি বিভিন্ন ত্রুটি আর দুর্ঘটনার কবলে পড়ছে বিমানটি পরিচালনা অতিশয় ব্যয়বহুল এবং জটিল। ফলে স্বয়ং যুক্তরাষ্ট্র আর্মি আগ্রহ হারাচ্ছে F-35 বিমান বিষয়। ইসরায়েলে লক্ষ্য করে ইরানের ছোড়া শত শত ড্রোন আটকে দিয়েছে সৌদি আরব। ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলের পক্ষে এই কাজ করেছে সৌদি আরব। এই খবর ফাঁস করেছে ইসরায়েলের সংবাদপত্র হায়ুম। জর্ডানের আগে প্রকাশ্যে বলেছে, তারা তাদের আকাশ সীমায় ইরান থেকে আসা অনেক মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলের হয়ে ইরানের এসব মিসাইল ও ড্রোন ভূপাতিত করার কারণ হিসেবে জর্ডান তখন বলেছিল এগুলো তাদের দেশে আঘাত করার ঝুঁকি ছিল। কিন্তু এবার জানা গেল, বস্তুত জর্ডানের আকাশে এসব মিসাইল ও ড্রোন ভূপাতিত করার কাজ করেছে সৌদি আরব। সৌদি আরব তার নিজের আকাশে ইরানের শত শত ড্রোন ও মিসাইল ধ্বংস করা ছাড়া জর্ডানের আকাশেও ভূপাতিত করেছে ইরানের ড্রোন ও মিসাইল। সৌদি আরব এসব করেছে আমেরিকার দেওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স সিস্টেম সহ নানা ধরনের শক্তিশালী প্রযুক্তির সাহায্যে। জর্ডানের আকাশে ইসরায়েলগামী ইরানের ড্রোন ও মিসাইল ভূপাতিত করার পেছনে ফ্রান্সও সক্রিয় ছিল বলে খবরে উঠে এসেছে। এছাড়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেনও গোপনে ইসরায়েলের পক্ষে ভূমিকা পালন করেছে বলে আলোচনা রয়েছে। বস্তুত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সেনা কমান্ড সেন্ট্রাল কমান্ডের অধীনে যুক্তরাষ্ট্রসহ তার আরও কিছু পশ্চিমা মিত্র গোপনে মিশন পরিচালনা করছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায়। ১৩ জুন শুরু হওয়া যুদ্ধের আগে ইসরায়েলে ইরানের হামলায় প্রতিহত করার ক্ষেত্রে সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সেন্ট্রাল কমান্ড। সে কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার ২১ জুন সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ছাড়া ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র গোপন যুদ্ধে অংশ নিয়েছে কিনা সে বিষয়ে কোনো কিছু প্রকাশ্যে বলেনি যুক্তরাষ্ট্র। কিন্তু ধীরে ধীরে সামনে আসছে এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে ভূমিকা পালনকারী বিভিন্ন দেশের নাম, আর এই তালিকায় উঠে এসেছে সৌদি আরবের নাম। বস্তুত সৌদি আরব ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিন্দা করলেও গোপনে সহায়তা করেছে ইসরায়েলকে। সৌদি আরবের অস্ত্র মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে নির্বাচনের ক্ষমতায় এসেই প্রথম সৌদি আরব সফর করেন। 2017 সালের মে মাসে এই সফরে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে $460 বিলিয়ন অস্ত্র চুক্তি করে। মানব ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি। এবারও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সর্বপ্রথম সৌদি আরব সফর করেন এবং সৌদি আরবের সাথে $650 বিলিয়ন অস্ত্রসহ বিনিয়োগ চুক্তি করেন। দীর্ঘকাল ধরে এভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতা ছিল সৌদি আরব সহ আরবের বিভিন্ন দেশ। বস্তুত সৌদি আরব সহ আরবের তেলের টাকায় দীর্ঘকাল ধরে রমরমা ব্যবসা ছিল যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজারের। 2013 থেকে 2018 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে যত অস্ত্র বিক্রি করেছে তার প্রায় অর্ধেক বিক্রি করেছে সৌদি আরবের কাছে। আর এই সৌদি আরব এই পাহাড় পরিমাণ যুদ্ধাস্ত্র ক্রয় করেছে মধ্যপ্রাচ্যে ইরানকে মোকাবেলায়। 2017 সাল থেকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেসব উন্নত অস্ত্র পেয়েছে, বস্তুত তার সাহায্যে সে এবার ইসরায়েলকে রক্ষা করেছে ইরানের হামলা থেকে।
2017 সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে। তখন থেকে ব্যাপকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে সৌদি আরবও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। তবে এই বিষয়ে সৌদি আরব শর্ত দেয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা এটি করবে না। পরবর্তীতে বাইডেন প্রশাসনের সময় ওয়াশিংটনের সাথে রিয়াদের ব্যাপক সম্পর্কের অবনতি ঘটতে থাকে। শেষ পর্যন্ত সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশ ইরানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে। কিন্তু ট্রাম্প আবারও ক্ষমতায় আসায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও পরিবর্তন আসছে। মে মাসে সৌদি আরব সফরের সময় ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের সাথে $1400 বিলিয়ন এবং কাতারের সাথে $1200 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করেন। গাজায় যখন যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রে ইসরায়েল প্রতিদিন 100-রও বেশি অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে, তখন সৌদি আরব সহ আরবের রাজারা ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় বরণ করতে থাকে এবং তার পায়ের কাছে রাখে সারি সারি টাকার বস্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। হামাসের পক্ষ থেকে প্রস্তাবের প্রতি সম্মতি জানিয়ে বলা হয়েছে, তারা অনতিবিলম্বে ইসরায়েলের সাথে এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে প্রস্তাবের প্রতি কিছু সংশোধনী দেওয়া হয়েছে হামাসের পক্ষ থেকে। এতে বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা চলাকালে ইসরায়েল গাজায় হামলা চালাবে না, এই মর্মে নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইসরায়েলের পক্ষ থেকে হামাসের নতুন প্রস্তাব বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে হামাসের এই ধরনের প্রস্তাবে রাজি হয়নি ইসরায়েল। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। এরপর তিনি হামাসকেও এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান। এদিকে গাজায় ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনা নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং দেশটির সেনাপ্রধান ইয়েল জামির। চ্যানেল 12-এ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, 20 মাস ধরে চলা যুদ্ধের মধ্যে এটি ছিল এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর আলোচনা। গাজায় ইসরায়েলের পরবর্তী পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার নেতানিয়াহু বৈঠক করেন সেনাপ্রধান ইয়েল জামিরের সাথে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের কট্টরপন্থী বেজালেল স্মোট্রিচ, বেন গাভির সহ আরও অনেকজন। বৈঠকে বেজালেল বেন গাভির সেনাপ্রধানকে অভিযুক্ত করে বলেন, তারা গাজায় যথাযথ ভূমিকা পালন করছে না, ইসরায়েল আর্মি তাদের আরোপিত দায়িত্ব পালন করছে না এবং তারা তাদের অঙ্গীকার রক্ষা করছে না। এ সময় তাদের প্রতি কঠোর ভাষায় জবাব দেন সেনাপ্রধান। এরপর নেতানিয়াহু বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণ করতে হবে। গাজার কোনো এলাকা হামাসের অধীনে থাকতে পারবে না। গাজার কোনো এলাকায় হামাসের কোনো নিয়ন্ত্রণ তিনি কোনো অবস্থাতেই মেনে নেবেন না। হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে এবং গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে হবে। এ সময় সেনাপ্রধান জামির বলেন, আপনি কি গাজায় সেনা শাসন চান? গাজার 20 লাখ মানুষকে ক্ষুধার্ত আর আশ্রয়হীন অবস্থায় রেখে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এটা আমাদের নিরাপত্তার জন্য ভবিষ্যতে ঝুঁকি হিসেবে কাজ করবে। 20 লাখ ক্ষুধার্ত আশ্রয়হীন মানুষ ইসরায়েলের মুখের উপরই বিস্ফোরিত হবে একসময়। সেনাপ্রধান জামির গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের বিরোধিতা করে আরও কিছু কথা বলেন। এ সময় নেতানিয়াহু উত্তেজিত হয়ে বলেন, আমি গাজায় সেনা শাসন চাই না, গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল সরকার এবং ইসরায়েল আর্মি। আমি ওয়াশিংটন থেকে ফিরে আসার পর এই বিষয়টি আমার টেবিলে দেখতে চাই। এভাবেই শেষ হয় নেতানিয়াহু ও তার সেনাপ্রধানের মধ্যকার বৈঠক। শুক্রবার রাশিয়া আরেক দফা ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, 3 বছর ধরে চলা যুদ্ধে শুক্রবারের হামলা ছিল অন্যতম ধ্বংসাত্মক একটি হামলা। রাশিয়া ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল সহ 5 শতাধিক ড্রোনের সাহায্যে হামলা চালায়। ইউক্রেন রাশিয়ার 4 শতাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে। হামলার আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 ঘণ্টারও বেশি টেলিফোনে কথা বলেন। এর কয়েক ঘণ্টা পরেই রাশিয়া হামলা শুরু করে কিয়েভে। টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি আলোচনায়। এদিকে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সই করেছেন $multi-trillion ওয়ান বিগ বিউটিফুল বিলে। এর ফলে এটি এখন আইনে পরিণত হলো। এর আগে দীর্ঘ বিতর্কের পর কংগ্রেসে 218/214 ভোটে পাশ হয় বিলটি। বিলটি পাশের ফলে চলতি অর্থবছরের মাঝখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে অতিরিক্ত যোগ হবে আরও কমপক্ষে $150 বিলিয়ন। এর ফলে এবছর যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট পৌঁছাতে পারে $1 ট্রিলিয়ন। বিলটির তীব্র বিরোধিতা করে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক বলেছেন, তিনি আমেরিকা পার্টি নামে নতুন একটি পার্টি গঠনের চিন্তা করছেন, যার ফলে তিনি যুক্তরাষ্ট্রকে 2 দলের শাসন থেকে বের করে আনার চেষ্টা করবেন। নতুন পার্টি গঠনের প্রস্তাবের প্রতি জনগণের সমর্থন রয়েছে কিনা তা যাচাই করতে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি জরিপ পরিচালনা করছেন। বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা নির্মাণের খবরে উদ্বিগ্ন ভারতের বিভিন্ন মহল। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসেবে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা ক্ষেত্রে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। শুক্রবার সহ কয়েকদিন ধরে ভারতের ইকোনমিক টাইমস, আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে ফলাও করে এই খবরটি প্রচার করা হয়। সেটি হলো, আগামী মঙ্গলবার তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। তুরস্কের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবির প্রধান হালুক গুরগন। এ সফরে তারা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনা প্রধান ও বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানের সাথে। বিস্তারিত বৈঠক করবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি
বিডার প্রধান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। সম্প্রতি বিডার প্রধান আশিক চৌধুরী তুরস্ক সফর করেছেন। বাংলাদেশ বৈঠকে আলোচনা চূড়ান্ত করা হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে তুরস্কের অস্ত্র কারখানা নির্মাণ বিষয়। এছাড়া তুরস্কের সাথে প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ চুক্তি বা চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করা হতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্ক বাংলাদেশের কাছে বেইরাক্তার TB2, সোনগার সহ আরও বিভিন্ন ধরনের ড্রোন ও অস্ত্র বিক্রি করতে চায়। পাকিস্তানের কাছে থাকা এসব অস্ত্র সম্প্রতি পাকিস্তান ব্যাপকভাবে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। এবার বাংলাদেশও পেতে যাচ্ছে তুরস্ক থেকে এসব অস্ত্র। কেবল তুরস্ক থেকে অস্ত্র কেনা নয়, বরং বাংলাদেশে এবার তুরস্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে অস্ত্র নির্মাণ কারখানা এবং বাংলাদেশকে হস্তান্তর করা হবে বিভিন্ন প্রযুক্তি। এর আগে চলতি বছর বাংলাদেশ তুরস্ক থেকে তুলপার নামক 26টি ট্যাঙ্ক কেনার প্রাথমিক সমঝোতা করেছে। হাসিনার জামানায় বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করেছে TRG-300 নামক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এবার বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করতে চায় 15 মিলিমিটার পাল্লার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। প্রকাশিত খবর অনুসারে ভারত সবচেয়ে বেশি উদ্বিগ্ন বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা নির্মাণ এবং বাংলাদেশকে তুরস্কের বিভিন্ন অস্ত্র প্রযুক্তি হস্তান্তর বিষয়ক খবরে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।